বিসমিল্লাহির রহমানির রহিম। আজ মানুষের মুখোমুখি দাঁড়াতে হবে, সাহায্যের হাত দুটো বাড়াতে হবে। মানুষকে হেলা করে সাজানো এই খেলা ঘরে এড়িয়ে যাবার নেই পথ, আজ এড়িয়ে যাবার নেই পথ। জনগণ জেগে আছে, ক্ষমতা তাদের কাছে, হাতে জনতার আদালত, জনতার আদালত, জনতার আদালত। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু হচ্ছে কাল্পনিক আদালতে জবাবদিহিমূলক অনুষ্ঠান জনতার আদালত। আজকের জনতার আদালতে বিভিন্ন অভিযোগের মুখোমুখি হওয়ার জন্য উপস্থিত হচ্ছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি জনাব বাহাদুর ব্যাপারী। জজ সাহেব আসছেন। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি জনাব বাহাদুর ব্যাপারী, জনাব বাহাদুর ব্যাপারী হাজির। মাননীয় আদালত, জনাব বাহাদুর ব্যাপারীর আজকের এই আদালতে আসন গ্রহণ করার জন্য আপনার সবিনয় অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া গেল। শরীয়তপুর জেলার দামোদা থানার কনেশ্বর ইউনিয়নের সৈয়দবস্তা গ্রামে 1968 সনের 1 জুন এক সাধারণ মধ্যবিত্ত বাঙালি মুসলিম পরিবারে বাহাদুর ব্যাপারীর জন্ম। পিতার নাম আব্দুল জলিল ব্যাপারী, মাতার নাম রিজিয়া বেগম। দামোদা মুসলিম পাইলট উচ্চ বিদ্যালয় থেকে 1983 সনে কৃতিত্বের সাথে এসএসসি পাশ করে ঢাকা কলেজে ভর্তি হন এবং সেখান থেকে 1985 সনে এইচএসসি পাশ করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে MBA প্রোগ্রামের শেষ পর্বে অধ্যয়নরত আছেন। মেধাবী ও বিনয়ী ছাত্র হিসেবে তার সুনাম বরাবরই। খুব অল্প সময়ে তিনি ছাত্রলীগের রাজনীতিতে শীর্ষ আসনটি দখল করে নিয়েছেন। অক্লান্ত পরিশ্রম, নেতৃত্বের প্রতি অসীম আনুগত্য, মার্জিত আচরণ আর সততা তারই সাফল্যের কারণ বলে অনেকে মনে করেন। বারবার প্রতিপক্ষ দলগুলোর কর্মীদের হাতে তাকে নানাভাবে হেনস্থা হতে হয়েছে। শুধু তাই নয়, 1992 সনে জামাত শিবিরের মামলা কারাবরণ সহ বিগত দিনে 22টি ষড়যন্ত্রমূলক মামলার সম্মুখীন হতে হয়েছে তাকে। এখনও ছাত্রলীগে অনেক ধরনের উপদলের কথা শোনা গেলেও বাহাদুর গ্রুপ বলে কোনো উপদল নেই। তাকে খোঁজ করলে শোনা যায় বাহাদুর নামাজ পড়ছে, আইবিএতে ক্লাস করছে এবং তার সাথে থাকে না কোনো সাঙ্গপাঙ্গ। বাহাদুরকে প্রায়ই দেখা যায় মধুর ক্যান্টিনে সংগঠনের কাজ শেষে একটি রিকশায় চেপে আইবিএ হোস্টেলের দিকে যেতে। বিরোধী দলের ধ্বংসাত্মক রাজনীতির বিরুদ্ধে বাহাদুর ব্যাপারীর নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগ অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে। ছাত্রলীগ সভাপতি হয়েও আড়ম্বরহীন চলাফেরার যে ট্রেন্ড তিনি চালু করেছেন তাতে কেউ কেউ রুষ্ট হলেও সাধারণ কর্মীরা এটাকে ইতিবাচক পরিবর্তন হিসেবে বিবেচনা করে। তিনি পবিত্র হজ পালন করেছেন। বাহাদুরকে দেখে ছাত্র রাজনীতি সেকালের কথা মনে হলেও একালে ছাত্র রাজনীতির অবক্ষয়ের দায় দায়িত্ব তাকেও বহন করতে হচ্ছে দেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠনের সভাপতি হিসেবে। আর তাই স্বচ্ছতা ও জবাবদিহিতায় বিশ্বাসী এবং গঠনমূলক ছাত্র রাজনীতির দর্শনে আস্থাশীল বাহাদুর ব্যাপারী আজ বিভিন্ন অভিযোগের জবাব দিতে হাজির হয়েছেন জনতার আদালতে। জনাব বাহাদুর ব্যাপারী, আপনি একটি ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছেন। ছাত্রলীগ
তার ঐতিহ্য হারিয়ে গিয়ে সাধারণ ছাত্রদের কাছে পরিচিত হচ্ছে এটি একটি সন্ত্রাসী, এটি একটি চাঁদাবাজি এবং স্বার্থপর নৈতিকতাবিহীন ছাত্রলীগ তার পুরনো ঐতিহ্য হারিয়ে ফেলতে বসেছে। এইখানে আপনি সভাপতি হিসাবে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছেন। মাননীয় আদালত, আমার বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন করা হয়েছে 98 অক্টোবরের দায়িত্ব পাওয়ার পর থেকে আমি ব্যর্থ হয়েছি। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা সময়ের সাথে কথা বলি এবং সময় থেকে এগিয়ে এক ধাপ এগিয়ে কথা বলি, চিন্তাও করি। সে কারণেই ছাত্রলীগ একসময় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছিল। সে কারণেই 48 সালে এদেশের অনেক রাজনৈতিক সংগঠনের জন্মের পূর্বেই ছাত্রলীগের জন্ম হয়েছিল। 48 সালের জন্মের পর ছাত্রলীগ শিক্ষা, শান্তি, প্রগতির ধারক বাহক হিসাবে 52 ভাষা আন্দোলন করেছে। ভাষা আন্দোলনের মাধ্যমেই বাংলাদেশের অভ্যুদয় ঘটে। সেই ছাত্র সংগঠন 2001 সালে এসে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় তথ্য প্রযুক্তির অর্থনৈতিক মুক্তির একটি বাংলাদেশ গড়ার মহাপরিকল্পনা ঘোষণা করেছে। যে পরিকল্পনার সাথে একটি ঐতিহ্য নষ্টের যে অভিযোগ এসেছে তা এদেশের ছাত্র সমাজের মধ্যে অস্ত্র ঢুকিয়ে দিয়ে সন্ত্রাসকে শিল্পে পরিণত করে দিয়ে একটি নেগেটিভ উপস্থাপন বাংলাদেশের মানুষের কাছে করা হয়েছে। কারণ ছাত্র সমাজেই এই দেশের আন্দোলনের দিকে নিয়ে গিয়েছে। ছাত্রলীগ তার অগ্রণী ভূমিকা পালন করেছে। 1975 সালের পর সামরিক শাসকরা বাংলাদেশের ক্ষমতায় এসে ছাত্র রাজনীতির নামে তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছে। অস্ত্র তুলে দিয়ে সেটিকে শিল্পে রূপান্তরিত হয়েছে। সেই সকল অস্ত্রধারীরা তাদের ঘোষণা করছে সন্ত্রাস যদি শিল্প হয় তার শিল্পের রূপকার তারা। এবং তখনও ছাত্রলীগ মনে করত যে ছাত্র সমাজের একটি স্বকীয় অস্তিত্ব আছে, সেই অস্তিত্বকে সামনে নিয়েই ছাত্রলীগ এগিয়ে গিয়েছে। এবং এগিয়ে যাওয়ার পর মুক্তিযুদ্ধের চেতনা যখন দেখলো ভুলুণ্ঠিত হচ্ছে, সামরিক সরকাররা এসে এই দেশের মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করছে, ঠিক তখনই ছাত্রলীগ 1982 সালে মনে করে এই দেশে মুক্তিযুদ্ধের চেতনাকে ঐক্যবদ্ধ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনার ঐক্যবদ্ধ একটি সিম্বলের নাম হিসাবে তখন বাংলাদেশের ছাত্র সমাজের কাছে উপস্থিত হয় জননেত্রী শেখ হাসিনা 1982 সালে। তখন ছাত্রলীগ তার সংগঠনের সাংবিধানিক নেত্রী হিসাবে জননেত্রী শেখ হাসিনাকে মনোনীত করে। সেই থেকে ছাত্রলীগ ধীরে ধীরে এগিয়ে যায়। 1990 সালে এরশাদ বিরোধী আন্দোলন করে, স্বৈরাচার বিরোধী আন্দোলন করে, 96 সালে ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে, 2000 সালে ছাত্রলীগ ভিন্ন মাত্রায় আন্দোলন করে তার তথ্য প্রযুক্তির বিপ্লবকে এগিয়ে নিয়ে যাওয়া, যা আমরা বলি নীরব বিপ্লব, কৃষি বিপ্লবকে এগিয়ে নিয়ে যাওয়ার আন্দোলন, এবং 2021 সালের অর্থনৈতিক সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গড়ার। সুতরাং সন্ত্রাস নির্ভর, নৈতিকতা বিবর্জিত এবং চাঁদাবাজির যে অভিযোগ করা হয়েছে এর সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা একটি নতুন চিন্তা চেতনায় মানুষ হিসাবে গড়ে তোলার একটি ছাত্র সংগঠন হিসাবে আবির্ভূত হতে চাই। আপনাদের ছাত্র সংগঠনের যিনি মূল নেত্রী জননেত্রী শেখ হাসিনার কথা বলেছেন, যিনি বর্তমানে আমাদের দেশের প্রধানমন্ত্রী, আপনাদের একটি সভায় তিনি আপনাদের হাতে বই তুলে দিয়েছিলেন যে বই হোক তোমাদের নিত্য সাথী এবং বই হোক তোমাদের আত্মপরিচয়। কিন্তু আপনার ছাত্র সংগঠনের ভিতরে যে ক্যাডার বাহিনী তৈরি হচ্ছে, সশস্ত্র ক্যাডার বাহিনী, সেই ক্যাডার বাহিনীকে আপনি নিবৃত্ত করতে পারেননি। আপনারা হল দখল করেছেন, টেন্ডারবাজিতে আপনারা অংশগ্রহণ করছেন। মাননীয় আদালত, আমার বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। আমাদের নেত্রী বলেছেন সন্ত্রাসীদের কোনো দল নেই, অস্ত্রধারীদের কোনো দল নেই। হল দখলের বিষয়টি ছাত্রলীগ কখনো হল দখলে বিশ্বাস করে না এবং এই রাজনীতি তারা ধারণও করে না। ছাত্রলীগের রাজনীতি কল্যাণমুখী রাজনীতি। আমরা মনে করি ছাত্রদের কল্যাণ করার মাধ্যমেই এদেশে আমাদের স্বপ্ন বাস্তবায়িত হবে, যা আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখেছেন। আমাদের বলা হয়েছে আমাদের নেত্রী কাগজ কলম তুলে দিয়েছেন। অবশ্যই আমরা সেই কাগজ কলমের মর্যাদা রক্ষা করছি। কারণ আপনারা যদি খবর নেন তাহলে খবর পাবেন যে ছাত্রলীগের সভাপতি একজন তো ছাত্রী, সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাশ করেছে, জয়েন্ট সেক্রেটারি 2 জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সাংগঠনিক সম্পাদক একটি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এভাবে আমাদের সংগঠনের মেধাবী ছাত্রদের সমন্বয়ে আমাদের এই কমিটি করা হয়। আপনি বলেছেন যে আপনার সংগঠনের সবাই ছাত্র। ছাত্র ছাড়া কি ছাত্র সংগঠনের কোনো কর্মকর্তা হতে পারেন কিনা? একটি বিশেষ দল আছে, তারা ঘোষণা করেছেন, তাদের নেত্রীও ঘোষণা করেছেন ছাত্র সংগঠনের সভাপতি হতে হলে কোনো ছাত্র না হলেও চলে। সেই সভাপতি আবার নিজে ঘোষণা করেন যে পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাসী হওয়ার প্রয়োজন হলেও সে নাকি বড় সন্ত্রাসী
হন, এই কালচারে বিশ্বাস করি না। একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন বেগম খালেদা জিয়া এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তার অছাত্র মাস্তান সন্ত্রাসীদের দিয়ে হলে হলে দখলের চেষ্টা করছেন। যখন মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, ঠিক সেই মুহূর্তে অছাত্র মুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় হওয়া শুরু করার মধ্য দিয়ে ধীরে ধীরে তাদের অবস্থান নস্বত হয়ে যায়। কিন্তু আমরা কখনোই অস্ত্র দিয়ে সন্ত্রাস করে কোনো হল দখল করিনি। এটি আমাদের উপরে চাপিয়ে দেওয়া একটি গুজব ছাড়া আর কিছু। সেই ধরনের সশস্ত্র ক্যাডারের বিরুদ্ধে আপনারাও কিন্তু সাংগঠনিক কিছু তৎপরতা করেছেন। তাহলে কি বলতে চান যে আপনারা হল দখল করেছেন, এই অভিযোগ পুরোপুরি সত্য নয়? হল দখলের একটি কালচার ছিল 1991 সালে বাংলাদেশে বর্তমান বিরোধী দল নেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটে। সেখানে কলেজ দখল শুরু হয়। এক পর্যায়ে সার্জেন্ট ফরহাদকে হত্যা করে একটি ভবনে জাতীয়তাবাদী ছাত্রদলের ফ্ল্যাগ উড়িয়ে তার পাশে ছাত্রদলের একটি সশস্ত্র ক্যাডার উপস্থিত হয়ে একটি ছবি পত্রিকায় আসে। সেই থেকে এখন মানুষ মনে করে যখনই একটি সংগঠনের সুসংহত অবস্থা থাকে একটি হলে, মনে করে যে এখানে অস্ত্রধারী সন্ত্রাসীরা থাকে। আর ছাত্রলীগে যে সন্ত্রাসী অস্ত্রধারী নেই এ কথা পুরোপুরি বলবো না, কারণ আমাদের 70 লক্ষ নেতাকর্মী কে কখন কিভাবে ডেভিয়েন্ট হয় আমরা জানি না। যখনই আমাদের কাছে অভিযোগ এসেছে তখনই আমরা আমাদের সংগঠন থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। 4 বিরোধী দল আহত হরতালের দিনে হরতাল বিরোধী একটি মিছিল করার জন্য সাধারণ ছাত্রদেরকে আটকিয়ে ক্যাম্পাসে নিয়ে আসা হয় এবং ছাত্রলীগের একটি বিশাল মিছিলের আয়োজন করা হয়। আমরা জানতে পেরেছি যে প্রায় যখন হরতাল ডাকা হয় এবং হরতাল বিরোধী একটি মিছিল করার জন্য প্রতিটি হল থেকে ছাত্রলীগের নামে সাধারণ ছাত্রদেরকে মিছিলে আনতে বাধ্য করা হয়। আমি জানতে চাই এর মাধ্যমে ছাত্রলীগ কি শিক্ষা, শান্তি এবং প্রগতির নীতি দেখালো? ছাত্রলীগের সভাপতি হিসাবে বলতে চাই, কখনোই হলের গেট বন্ধ করে ছাত্রলীগের মিছিল করানোর প্রয়োজন হয় না, প্রয়োজন পড়ে না। যদি এরকম ঘটনা ঘটে থাকে আমরা তার ব্যবস্থা নেব, কারণ ছাত্রলীগ মনে করে একটি আদর্শিক সংগঠন, শিক্ষা, শান্তি, প্রগতি যার চেতনা, যার আদর্শ, জননেত্রী শেখ হাসিনা যাদের নেত্রী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যাদের সংগঠনের প্রতিষ্ঠাতা, এবং 53 বছরে 25 বার সম্মেলনে প্রায় 50 জন সভাপতি সাধারণ নির্বাচন করে এই ছাত্রলীগ ইতিমধ্যেই জাতীয় সংগঠন হিসাবে এবং কখনো কখনো আন্তর্জাতিক সংগঠন হিসাবে নিজেদের পরিচয় দিতে সমর্থ হয়েছেন। সেই সংগঠনের একটি হলের গেট বন্ধ করে তাদের কর্মীদের মিছিলে আনতে হবে, এরকম কোনো প্রয়োজনীয়তা নাই বলে আমি মনে করি। যদি এরকম ঘটনা ঘটে থাকে তার ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের নিজস্ব কোনো ইনকাম নেই, তারপরেও দেখা যাচ্ছে আপনারা কেউ দামি গাড়িতে চড়ছেন, হাতে মোবাইল নিচ্ছেন এবং বিলাসবহুল জীবন আপনারা কাটাচ্ছেন। কিভাবে? ছাত্রলীগের নেতাকর্মীদের দামি গাড়ি আছে বলে আমার জানা নেই। মোবাইলের তো একটি প্রতিষ্ঠান এখন অ্যাডেই দেয়, ইটস নট এ লাক্সারি, ইটস এ নেসেসিটি। এবং মোবাইল অনেকের থাকতেই পারে, আর সে মোবাইল এখন ক্রয় ক্ষমতার ভিতরেই চলে এসেছে। কিন্তু একটি বিশেষ সংগঠন এই নেগেটিভ ভাবধারা আমাদের কাছে উপস্থাপন করেছে, যারা একসময় ছাত্র সংগঠনকে জাতীয় সংগঠনের একটি অঙ্গ সংগঠন হিসাবে রূপান্তরিত করতে চেয়েছে। সেখানে প্রমোদ বিহারে নিয়ে গিয়ে ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল, মেধাবী ছাত্রদের। তখন থেকে এই সকল নেগেটিভ এক শব্দগুলো ছাত্র সমাজের উপর তুলে দিয়ে ছাত্র নেতাদের কলঙ্কিত করা হয়েছে, যারা ছাত্র নাম ভাঙিয়ে এবং ডাকসুর ভিপির নাম ভাঙিয়ে পাজারো গাড়ি বলেন, ওই সিটি সেলের মোবাইল বলেন 1,80,000 টাকার, এগুলো ব্যবহার করে শত কোটি টাকার মালিক হয়ে কয়েকদিন আগে একটি সংগঠনের সভাপতির সাধারণ সম্পাদক মনোনয়ন করা হয়েছে। অছাত্র হওয়ার পরও তার বিলাসবহুল বাড়ি ঢাকাতে, তার গাড়ি, তার মাস্তান, কত কি আসছেন শুনতে পাই। এই কারণে আমাদের উপরে এই বিষয়গুলো উপস্থাপন করা হয়, কিন্তু ছাত্রলীগের জন্য এই বিষয়গুলো প্রযোজ্য। আমরা বিভিন্ন সময় পত্র পত্রিকায় দেখি যে আপনাদের ছাত্রলীগের কিছু ক্যাডার বাহিনী ছাত্রীদের উপরে তারা বিভিন্ন সময় তাদের শ্লীলতাহানি এবং তাদের উপরে অছাত্র সুলভ ব্যবহার করে থাকেন। কিছুদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনাদের দলের বেশ কিছু নেতা কর্মীকে আপনারা নিজেরাই এই অভিযোগে তাদেরকে বহিষ্কার করেছেন। আজকে যে আদর্শের কথা আপনি বলেছেন, সেই আদর্শ দিয়ে আপনাদের ছাত্রলীগের নেতা কর্মীকে আপনি সভাপতি হিসেবে গড়ে তুলতে পারেননি বলেই আজকে এই ধরনের ঘটনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হয়েছে। মাননীয় আদালত জাহাঙ্গীরনগরের যে বিষয়টি আমরা সাংগঠনিকভাবে ব্যবস্থা নিয়েছি এবং ব্যবস্থা নেওয়ার পর আমরা মনে করি একটি সংগঠন কোনো ঘটনার পর কি অ্যাকশন নিল,
কার্যকর কি ভূমিকা নিল তাতেই ওই সংগঠনের পজিশন বোঝা যায়। এবং একজন ব্যক্তির দোষ কখনোই সংগঠনের দোষ হতে পারে না। 70 লক্ষ নেতাকর্মীর সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এই অবস্থান থেকে যে কেউ যে কোনো সময় ডেভিয়েন্ট হতে পারে। ছাত্রলীগ তারপর কি অ্যাকশন নিল সেটি আমাদের বিবেচ্য বিষয়। আমরা ওই সকল ঘটনার পর দোষীদের, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, সংগঠন থেকে বহিষ্কার করেছি। তারপর সেই বিশ্ববিদ্যালয়ের একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনি জানেন গত কয়েকদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল কনভোকেশন। তার কয়েকদিন পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী সেখানে গিয়েছিলেন এক অনুষ্ঠানে এবং হাজার হাজার ছাত্রছাত্রী তাকে সংবর্ধনা জানিয়েছেন। এবং সমাবর্তনের দিনে বিভিন্ন টেলিভিশন মিডিয়ায় প্রচার করা হলো বাংলাদেশের এক একটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া সমাবর্তন প্রমাণ করে শিক্ষাঙ্গনের সুন্দর পরিবেশ আছে, সন্ত্রাস নেই, শিক্ষার সুন্দর পরিবেশ আছে। আমরা মনে করি ছাত্রলীগের সেই রকম ভূমিকার কারণেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সুন্দর পরিবেশ বজায় আছে এবং আগামী দিনে সেই রকম পরিবেশ রাখার জন্য আমরা সচেষ্ট আছি এবং করব। 1996-এর আগে যখন আওয়ামী লীগ অর্থাৎ আপনাদের দল যখন বিরোধী দলে ছিল তখনও আপনারা একের পর এক হরতাল করতেন এবং বিশ্ববিদ্যালয়ে আপনারা ধর্মঘট করতেন। সেই সময় কি আপনি মনে করেন আপনাদের সমর্থন ছিল? সেই সময় অবশ্যই আমাদের সমর্থন ছিল এই কারণে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাবারের মানের কারণে ডায়রিয়া হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাইনিং ক্যান্টিনগুলো সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে থাকার মাধ্যমে 100-150 ডাইনিংয়ের খাবার মাস্তান সন্ত্রাসীরা নিয়ে যেত। তখন একটি নীরব সমর্থন আমাদের মাঝে ছিল। তার প্রমাণ পাই মেয়র নির্বাচনে, যখন নির্বাচন হয় তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বর্তমান মেয়র হানিফকেই ভোট দেয় এবং পরবর্তী পর্যায়ে 96 সালে জাতীয় নির্বাচনেও নৌকা মার্কার প্রার্থীকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশি ভোট দেয়। আমরা তখন মনে প্রাণে বিশ্বাস করতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আমাদের এই দাবির সাথে একমত, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন খাবারের মধ্যে কেঁচো পাওয়া গিয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন ডাইনিং ক্যান্টিনের খাবারের মান অনুন্নত ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন আন্তর্জাতিক মানের ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন পড়ার সুন্দর পরিবেশ ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন ছাত্র দলের সন্ত্রাসীরা জিম্মি করে রাখত। ঠিক সেই মুহূর্তে আমরা তাদের নীরব সমর্থন সকল সময় পেয়েছি এবং পাওয়ার মধ্য দিয়ে তার রেজাল্টও পেয়েছি। এবং ছাত্র সমাজকে তখনও আমরা স্বপ্ন দেখাতে সমর্থ হয়েছি জননেত্রী শেখ হাসিনা এবং ছাত্রলীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। আমরা দেখতে পাই রাষ্ট্রপতি তিনি বারবার বলেছেন যে ছাত্র সংগঠনগুলো, ছাত্র রাজনীতি আজকে পরিহার করা উচিত এবং দল ভিত্তিক, লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন হওয়া উচিত নয়। ছাত্রলীগ কখনো কোনো সংগঠনের লেজুর ভিত্তিক করে না, বরং একটি চিন্তা চেতনাকে লালন করে। তা হলো মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে একবিংশ শতাব্দীর 2021 সালের অর্থনৈতিক মুক্তির সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে। সেই বাংলাদেশ গড়ার চিন্তাও এই দেশে আরেকজন নেত্রী করেন, তার নাম জননেত্রী শেখ হাসিনা, যাকে ভাষা কন্যা বলা হয়। বাংলাদেশের সবচেয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব জননেত্রী শেখ হাসিনা। তিনি মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করেন, পালন করেন, ধারণ করেন, এগিয়ে নিয়ে যেতে চান এবং 2021 সালের যেটি 50 বছর পূর্তি বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির বাংলাদেশ করতে চান। তখন ছাত্রলীগের চিন্তা চেতনা এবং তার চিন্তা চেতনার এক সমান্তরাল ভাবে চলে। ছাত্রলীগ কখনোই কোনো সংগঠনের লেজুর ভিত্তি নয়, বরং সমান্তরাল ভাবে কাজ করে যায় বাংলাদেশের কল্যাণের জন্য, জাতির কল্যাণের জন্য। ছাত্র রাজনীতি বন্ধ, সেটি কোন ছাত্র রাজনীতি বন্ধ, কাদের ছাত্র রাজনীতি বন্ধ? লালটু পিন্টু, অছাত্র মাস্তান, ডাকসুর ভিপি আমানুল্লাহ আমান, যিনি ডাকসুর ভিপির নাম বেচে 100 কোটি টাকার মালিক, পাচার গাড়ির মালিক, সেই ছাত্র রাজনীতি? এইরকম ঘটনা ছাত্রলীগ কখনোই করে না। কারা এই নেগেটিভ রাজনীতি করে? যাদের চিন্তা চেতনার মধ্যে শুধু অর্থ, লিপ্সা, বৈভব। আপনি যে কথা পূর্বে বলেছিলেন যে লাক্সারির জীবন, তখন ছাত্রের নাম ব্যবহার করে অছাত্ররা ছাত্র সংগঠনের নেতা হয়, বিশ্বের সর্বশ্রেষ্ঠ সন্ত্রাসী হতে চায়। তাদের উদ্দেশ্যে বোধহয় রাষ্ট্রপতি এই কথা বলেছেন। আমরা আশা করব আমাদের যারা অভিভাবক আছেন, আমরা ছাত্রলীগের যখন ভুল করি সেটি শুধরিয়ে দেওয়ার জন্য, যাতে অভিভাবকদের একটি সমন্বিত প্রচেষ্টায় ছাত্র, শিক্ষক, অভিভাবক মিলে আমরা এই দেশের ছাত্র সমাজকে সেই রকম একটি ছাত্র সমাজ গড়ে তুলতে চাই এবং অভিভাবকরা ওই সকল অছাত্র, মাস্তান, সন্ত্রাসীদের এবং নেগেটিভ ধারায় দ্বারা এই দেশের রাজনীতিকে নিয়ে যেতে চায়, তাদের বিরুদ্ধে কথা বলবেন। আমরা মাননীয় আদালতের মাধ্যমে এটা জাতির কাছে আহ্বান করি। আপনার সংগঠনের একজন কেন্দ্রীয় সহসভাপতির নামে নগর ভবনে একটি ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ ছিল
এবং এরপরে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আপনারা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন। আপনাদের এই ব্যবস্থায় কি প্রমাণ করে না ছাত্রলীগের অভ্যন্তরে সন্ত্রাসীদের অবস্থান রয়েছে? মাননীয় আদালত, এই অভিযোগ আমি অস্বীকার করি না, কিন্তু আমরা কতটুকু আন্তরিক সন্ত্রাস এবং সন্ত্রাসী নির্মূলে তা নির্ভর করে আমাদের অ্যাকশনের উপর। যখনই এই অভিযোগ এসেছে তখনই আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি এবং সেই ব্যবস্থা নেওয়ার মধ্য দিয়ে আমাদের অবস্থান পরিষ্কার হয়েছে জাতির কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার ছাত্র সংগঠন একটি অন্যতম বৃহৎ ছাত্র সংগঠন। এই ছাত্র সংগঠন একাই তো এই ডাকসুর নির্বাচনের দাবিতে একটি আন্দোলন সৃষ্টি করতে পারে, কেন করলেন না? আমরা এ বিষয়ে আমাদের যা যা করণীয় আমরা মাননীয় উপাচার্যের কাছে বলেছি, তার সাথে আমরা বৈঠকও করেছি এবং পরিবেশ পরিষদের বৈঠকও আমরা এই বিষয়গুলি উপস্থাপন করেছি এবং পরিবেশ পরিষদে আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক এ বিষয়ে উপস্থাপন করেছে যাতে ডাকসু নির্বাচন হয়। মাননীয় আদালতের মাধ্যমে ডাকসু দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের ঐতিহ্যকে সমুন্নত রাখার আহ্বান জানাচ্ছি। আমরা অতীত ডাকসুর দাবি করছি, বর্তমানে দাবি করছি এবং যতদিন ডাকসু না হবে ততদিন ডাকসুর কথা বলেই যাব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যারা প্রিয় ভাজন তারাই ছাত্রলীগে নেতৃত্বে আসতে পারেন। আপনিও অত্যন্ত প্রিয় ভাজন বলেই আজকে সভাপতি হতে পেরেছেন। বাংলাদেশ ছাত্রলীগ তার সম্মেলন প্রক্রিয়ার মধ্যে নেতা নির্বাচন করে। 1998 সালের 22 অক্টোবর ছাত্রলীগের সম্মেলন হয়। প্রথম অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী প্রধান অতিথি ছিলেন। দ্বিতীয় অধিবেশনে আমাদের কাউন্সিল হয় এবং তারপর সেখানে নাম প্রস্তাব সমর্থনের মধ্য দিয়ে সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলরদের মতামতের ভিত্তিতেই জননেত্রী শেখ হাসিনা নির্বাচনের কথা বলেন। এটি প্রথমে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে সভাপতি সাধারণ সম্পাদক হয় এবং জননেত্রী শেখ হাসিনা পরবর্তী পর্যায়ে এর মনোনয়ন দেন। তারপর বলতে চাই, জননেত্রী শেখ হাসিনা কখনই অযোগ্য, অদক্ষ এবং যোগ্য নয় এমন কাউকে মনোনয়ন দেন। আপনি পূর্বেই বলেছিলেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যখন আমি দায়িত্ব পালন করেছি তখন এই দেশে ঘটে যাওয়া শতাব্দীর সবচেয়ে বড় বন্যা সেটি ছিল 98 বন্যা। সেই বন্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ যে ভূমিকা পালন করেছে তা অতীতের সকল রাজনৈতিক ছাত্র রাজনীতির নেগেটিভ ইতিহাসকে নস্যাৎ করে দিয়ে একটি ঐক্যবদ্ধ ইউনিটির চেতনাকে উদ্বুদ্ধ করেছে, যা রুটি তৈরি করেছি লক্ষ লক্ষ, স্লাইন তৈরি করছি হাজার হাজার, পানি বিতরণ করেছি হাজার হাজার গ্যালন, মেডিকেল সার্ভিস দিয়েছি এই দেশের বন্যার্ত মানুষের। শুধু তাই নয়, সেদিনকার রাত্রে অনেক বিত্তবান লোক বন্যায় ভেসে যাচ্ছিল, তারা কোথাও খাদ্য পেত না। আমরা ছাত্রলীগের নেতা কর্মীরা গভীর রাতে টর্চ লাইট দিয়ে তাদের কাছে গিয়ে খাদ্য পৌঁছে দিচ্ছি। শুধু তাই নয়, রাষ্ট্র যখন সিদ্ধান্ত নিতে হলো হেলি ড্রপিং এর, সেই হেলি ড্রপিং এর সিদ্ধান্ত সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দিয়েছিল, তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলাম। শুধু তাই নয়, সেদিনকার সেই খাদ্য বিতরণ এবং ছাত্র লীগের নেতা কর্মীরা বাংলাদেশের 64 জেলার 64 জন ছাত্রকে নিয়ে একটি সেল তৈরি করে বাংলাদেশের 1500 ছাত্রকে সাথে নিয়ে একটি সংগঠিত নেটিং ওয়ার্ক তৈরি করে, যার মাধ্যমে তথ্য দেওয়া হয় মাননীয় প্রধানমন্ত্রীকে এবং প্রধানমন্ত্রী সে বিষয়কে তাৎক্ষণিকভাবে জরুরি বিষয় ঘোষণা করে অ্যাকশন নিয়েছেন। সেই অ্যাকশনের কারণেই তখন বাংলাদেশের একটি নির্ধারিত দুর্ভিক্ষ থেকে আমরা বাংলাদেশকে রক্ষা করতে সমর্থ হয়েছিলাম আল্লাহর মেহেরবানিতে। আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা দক্ষতার দিকে তার একটি দুর্বলতা আছে, মেধাবী ছাত্রের দিকে তার একটি দুর্বলতা আছে। সেই দুর্বলতায় যদি আমি পড়ি এবং সেই অভিযোগ যদি আমার বিরুদ্ধে করা হয় যে আমি জননেত্রী শেখ হাসিনার একটি সুনজরের ছেলে, আমি সেই অভিযোগ মাথা পেতে নিতে রাজি আছি। মাননীয় আদালত, ছাত্র রাজনীতিতে মেয়েদের অংশগ্রহণ কম কেন? এ ব্যাপারে মেয়েদের অংশগ্রহণে বৃদ্ধি করতে আপনি প্রেসিডেন্ট হিসেবে ব্যর্থ হয়েছেন। আমরা মেয়েদের অংশগ্রহণ করাতে ব্যর্থ হয়েছি একথা ঠিক নয়, বরং আমাদের জাতীয় কার্যকরী সংসদে অর্থাৎ আমাদের সেন্ট্রাল কমিটিতে মেয়েদের 10% অর্থাৎ 101 জনের মধ্যে 10 জন নেওয়া হয়েছে। তার বেশিও আমরা আমাদের জাতীয় কার্যকরী কমিটিতে রেখেছি। তারপরও ছাত্রলীগ মনে করে এই দেশের অর্থনৈতিক উন্নতির জন্য মেয়েদের অংশগ্রহণ একান্তভাবে দরকার। ভবিষ্যতে আরও কর্মসূচি আমরা গ্রহণ করব যাতে এই দেশে ওমেন ডেভেলপমেন্ট বেশি বেশি হতে পারে।
মহামান্য আদালতের মাধ্যমে আমরা জাতির কাছে আহ্বান করতে চাই, আপনারা আমাদের সহযোগিতা করুন, আপনারা আমাদের দোয়া করুন। আমরা আপনাদের সেই অতীত যে রাজনীতি, ছাত্র রাজনীতি, যারা এই দেশের ভাষা আন্দোলন করেছে, যারা এই দেশের মুক্তিযুদ্ধ করেছে, যারা এই দেশের স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে, সেই রকম অতীতের মতো বর্তমানে আমরা ছাত্র সমাজ এবং ছাত্র নেতৃত্ব আপনাদের উপহার দিতে পারবো, এই বিশ্বাস এবং এই আস্থা আমাদের আছে। এই বিশ্বাস এবং আস্থা তৈরিতে যিনি সবচেয়ে বেশি ভূমিকা পালন করেন তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যিনি পড়াশোনাকে প্রাধান্য দিয়েছেন। আমি পূর্বেই বলেছি, আমাদের নেত্রী আমাদের হাতে কাগজ কলম তুলে দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে তার সামনে উপস্থিত হলে প্রথম জানতে চান আমাদের পড়াশোনার কথা, ছাত্রছাত্রীদের পড়াশোনার কথা, এবং ছাত্রছাত্রীদের প্রথম কাজ পড়াশোনা। পরীক্ষার 3 মাস আগে ছাত্র রাজনীতি বাদ দিয়ে পড়াশোনা করার তিনি ঘোষণা দিয়েছেন। আমরা এই দেশের মানুষের কাছে দোয়া চাই যাতে অছাত্রের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে শিক্ষা নিয়ে, মান এবং দক্ষতা নিয়ে দাঁড়াতে পারি। আমরা গ্লোবালাইজেশনের যে থ্রেট এবং ওপেন ইকোনমির যে থ্রেট এবং ইউনিপোলার বিশ্বের যে একটি থ্রেট আমাদের সামনে উপস্থিত হবে, সেই থ্রেটকে মোকাবেলা করে তাকে আমরা অপরচুনিটি হিসাবে মানুষের দ্বার গোড়ায় নিয়ে যেতে পারি, যাতে বাংলাদেশের মানুষ এবং ছাত্র সমাজ এর সুফল ভোগ করতে পারে। আজকের এই জনতার আদালতে হাজির হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি জনাব বাহাদুর ব্যাপারী। তরুণ ও মেধাবী এই ছাত্রনেতা বিভিন্ন অভিযোগের উত্তরে যে বক্তব্য প্রদান করেছেন তা আত্মপক্ষ সমর্থনে যথার্থ বলে প্রতীয়মান হয়েছে। তবে আজকের প্রজন্মকে সন্ত্রাস ও আদর্শবিহীন নেতিবাচক ছাত্র রাজনীতির ধারা থেকে উদ্ধার করে শিক্ষা ও মূল্যবোধের চেতনায় ঐক্যবদ্ধ করার জন্য দেশের অন্যতম বৃহত্তম ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্রলীগের সভাপতি হিসেবে তিনি নেতৃত্ব দেবেন বলে আদালত মনে করে। যেহেতু জনাব বাহাদুর ব্যাপারীর নেতৃত্বের মূল্যায়ন করার দায়িত্ব ছাত্র সমাজের তথা জনগণের, তাই আজকের আদালতের রায় ছাত্র জনতার উপর ছেড়ে দিলাম। এখানেই আদালতের কার্যক্রম আজকের মতো মুলতবি ঘোষণা করছি। আজ মানুষের মুখোমুখি দাঁড়াতে হবে, সাহায্যের হাত দুটো বাড়াতে হবে। মানুষকে হেলা করে সাজানো এই খেলা ঘরে এড়িয়ে যাবার নেই পথ, আজ এড়িয়ে যাবার নেই পথ। জনগণ জেগে আছে, ক্ষমতা তাদের কাছে আছে। জনতার আদালত, জনতার আদালত আছে। জনতার আদালত, জনতার আদালত, জনতার আদালত, জনতার আদালত, জনতার আদালত। بسم الله الرحمن الرحيم আজ মানুষের মুখোমুখি দাঁড়াতে হবে, সাহায্যের হাত দুটো বাড়াতে হবে। মানুষকে হেলা করে সাজানো এই খেলা ঘরে এড়িয়ে যাবার নেই পথ, আজ এড়িয়ে যাবার নেই পথ। জনগণ জেগে আছে, ক্ষমতা তাদের কাছে আছে। জনতার আদালত, জনতার আদালত, জনতার আদালত। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু হচ্ছে কাল্পনিক আদালতে জবাবদিহিমূলক অনুষ্ঠান জনতার আদালত। আজকের জনতার আদালতে বিভিন্ন অভিযোগের মুখোমুখি হওয়ার জন্য উপস্থিত হচ্ছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি জনাব বাহাদুর ব্যাপারী। জজ সাহেব আসছেন।
বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি জনাব বাহাদুর ব্যাপারী, জনাব বাহাদুর ব্যাপারী হাজির। মাননীয় আদালত, জনাব বাহাদুর ব্যাপারীর আজকের এই আদালতে আসন গ্রহণ করার জন্য আপনার সবিনয় অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া গেল। শরীয়তপুর জেলার দামোদা থানার কনেশ্বর ইউনিয়নের সৈয়দবস্তা গ্রামে 1968 সনের 1 জুন এক সাধারণ মধ্যবিত্ত বাঙালি মুসলিম পরিবারে বাহাদুর ব্যাপারীর জন্ম। পিতার নাম আব্দুল জলিল ব্যাপারী, মাতার নাম রিজিয়া বেগম। দামোদা মুসলিম পাইলট উচ্চ বিদ্যালয় থেকে 1983 সনে কৃতিত্বের সাথে এসএসসি পাশ করে ঢাকা কলেজে ভর্তি হন এবং সেখান থেকে 1985 সনে এইচএসসি পাশ করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে MBA প্রোগ্রামের শেষ পর্বে অধ্যয়নরত আছেন। মেধাবী ও বিনয়ী ছাত্র হিসেবে তার সুনাম বরাবরই। খুব অল্প সময়ে তিনি ছাত্রলীগের রাজনীতিতে শীর্ষ আসনটি দখল করে নিয়েছেন। অক্লান্ত পরিশ্রম, নেতৃত্বের প্রতি অসীম আনুগত্য, মার্জিত আচরণ আর সততা তারই সাফল্যের কারণ বলে অনেকে মনে করেন। বারবার প্রতিপক্ষ দলগুলোর কর্মীদের হাতে তাকে নানাভাবে হেনস্থা হতে হয়েছে। শুধু তাই নয়, 1992 সনে জামাত শিবিরের মামলা কারাবরণ সহ বিগত দিনে 22টি ষড়যন্ত্রমূলক মামলার সম্মুখীন হতে হয়েছে তাকে। এখনও ছাত্রলীগে অনেক ধরনের উপদলের কথা শোনা গেলেও বাহাদুর গ্রুপ বলে কোনো উপদল নেই। তাকে খোঁজ করলে শোনা যায় বাহাদুর নামাজ পড়ছে, আইবিএতে ক্লাস করছে এবং তার সাথে থাকে না কোনো সাঙ্গপাঙ্গ। বাহাদুরকে প্রায়ই দেখা যায় মধুর ক্যান্টিনে সংগঠনের কাজ শেষে একটি রিকশায় চেপে আইবিএ হোস্টেলের দিকে যেতে। বিরোধী দলের ধ্বংসাত্মক রাজনীতির বিরুদ্ধে বাহাদুর ব্যাপারীর নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগ অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে। ছাত্রলীগ সভাপতি হয়েও আড়ম্বর